হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের বিদেশি গুপ্তচর দ্বিতীয় খণ্ড বইটির তৃতীয় পর্ব। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল পপিনি। পায়চারি শুরু করলো উড্ডি। স্থির নিষ্কম্প হাতে রিভলভার তাক করে ধরে দাঁড়িয়ে রইল গিয়ান, পাথরের মূর্তির মতো। 5 মিনিটের মধ্যেই ফিরে এলো পপিনি। আছে, আজই সন্ধ্যায় উঠেছে ওই হোটেলে, ঘুমাচ্ছে নিজের ঘরে। তেমন জরুরি কিছু না হলে নাকি তাকে ডাকা যাবে না। রানার দিকে ফিরল উড্ডি। প্যাকেটটা নিয়ে আসবে তুমি ওর কাছ থেকে। গিয়ান আর পপিনি যাবে তোমার সাথে। কোনো রকম গোলমাল করলেই মারা যাবে এই দুজন। আমি নিজ হাতে গুলি করব, বুঝতে পেরেছ? কঠিন কিছুই নেই এর মধ্যে, বুঝেছি। নিয়ে যাও একে, বলল উড্ডি গিয়ানকে। হোটেলের বাইরে অপেক্ষা করবে তোমরা। 10 মিনিটের মধ্যে ও যদি হোটেল থেকে না বেরোয়, পপিনিকে পাঠিয়ে দেবে আমার কাছে। এদের খতম করে দিয়ে পরবর্তী প্ল্যানের কথা চিন্তা করা যাবে। চলো, উঠে পড়ো চাঁদ। রিভলভার দিয়ে উঠে দাঁড়াবার ইঙ্গিত করল গিয়ান। উঠে দাঁড়ালো রানা। টলে উঠল মাথাটা, ঘুরে উঠায়। সামলে নিয়ে ফিরল বাতিস্তা আর ওস্তাদের দিকে। ব্যাপারটা বুঝতে পেরেছে ওরা। অনিশ্চিত দৃষ্টিতে চেয়ে রয়েছে রানার মুখের দিকে। হঠাৎ হাসল ওস্তাদ। কাঁধ দিয়ে থুতনি চুলকে নিয়ে বলল, আমাদের জন্যে ভেবো না ক্যাপ্টেন, তোমার কাজ তুমি করে যাও, আমি ফিরে আসছি, বলল রানা। কিন্তু গলায় তেমন জোর পেল না। দ্রুত চিন্তা করছে রানা সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে। এখন একমাত্র ভরসা কোনো সুযোগে এই দুজনকে চমকে দিয়ে কাবু করে ফেলে ফিরে এসে উড্ডিকে কাবু করা। কিন্তু কিভাবে? হোটেলে রেখে আসা পিস্তলটার কথা মনে এলো রানার। কিন্তু যে জিনিস এই ট্যুরিস্ট ঠাসা শহরে ব্যবহার করতে পারবে না সে, সেটা থাকা বা না থাকা সমান কথা। সবচেয়ে বড় কথা, রানার ক্ষমতা সম্পর্কে মোটামুটি পরিষ্কার ধারণা হয়ে গেছে গিয়ানের। ওকে অবাক করে দেয়া কিংবা অতর্কিতে কিছু করে পরাজিত করা এখন আর অত সহজ হবে না। সর্বক্ষণ সতর্ক রয়েছে সে। এক বিন্দু আলগা করছে না শিরদাঁড়ার উপর রিভলভারের চাপ। ওটা যতক্ষণ ওই জায়গায় ঠেসে ধরা আছে, ততক্ষণ আচমকা কিছু করে বসা ওর পক্ষে সম্ভব নয়। দরজার কাছে এসে পিছন থেকে রানার কলার চেপে ধরল গিয়ান। টেনে থামালো। দাঁড়াও পপিনি, দরজা ফাঁক করে আগে বাইরেটা দেখে নাও একবার। এগিয়ে গেল পপিনি। আস্তে করে খুলল দরজাটা। বাইরেটা দেখে নিয়ে বলল, ঠিক আছে, কেউ নেই। ইতিমধ্যে একবার খেলে গেছে রানার মাথায় ঝট করে একপাশে সরে গিয়ে রিভলভারটা কেড়ে নেওয়ার চেষ্টা করবে কিনা। কিন্তু কাজটা মারাত্মক বিপজ্জনক হবে মনে করে আপাতত মুলতুবি রেখেছে। কিন্তু স্থির করেছে রানা, গন্ডোলায় ওঠার সময় সুযোগ আসবে একবার। কোনোভাবে নৌকাটা দুলে ওঠার সাথে সাথে যদি... তারা জলা মুক্ত আকাশের নিচে চলে এসেছে ওরা। আর কয় পা গেলেই খালের পার। এমনি সময় চমকে উঠল রানা একটা পরিচিত কণ্ঠস্বর শুনে। নড়েছ কি মরেছ? যে যেমন আছো ডেরিয়ে তাকো, এটা আসল পেস্তল বাওয়া, খেলনা নয়। পাই করে ঘুরল গিয়ান। সাথে সাথে ঠকাস করে শব্দ হলো। চাপা একটা প্রায় অস্ফুট আর্তনাদ বেরোলো গিয়ানের মুখ থেকে। ছিটকে মাটিতে পড়ল রিভলভার। বাম হাত দিয়ে ডান হাতটা চেপে ধরেছে সে। দরাম করে ওর সোলার প্লেক্সাসে ঘুষি মারল রানা। কুজু হয়ে মাটিতে বসে পড়ল গিয়ান। তারপর এক লাথিতেই শুয়ে পড়ল শটান। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে পপিনি। আর কিছু না বুঝুক, পেস্তল কথাটার মানে সে ঠিকই বুঝেছে। দেয়ালের আড়াল থেকে বেরিয়ে এলো গিল্টি মিয়া। এ শালার কপালে একটা আলু তুলে দেব স্যার? না, দাঁড়াও।
মাটি থেকে গিয়ানের রিভলভারটা তুলে নিতে নিতে বলল রানা। রানা জানে পপিনির কাছে রিভলভার আছে। এতক্ষণে বেরিয়ে পড়তো সেটা, যদি না গিল্টি মিয়ার খেলনা পিস্তলটাকে সে আসল পিস্তল বলে ভুল করত। টের পাওয়ার আগেই কাবু করতে হবে ওকে। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে ঘুরে দাঁড়াবার ইঙ্গিত করল রানা পপিনিকে। ভয়ে ভয়ে পিছন ফিরল পপিনি। ঠকাস করে রিভলভারের বাট পড়ল ওর মাথার পিছনে। বিনা দ্বিধায় জ্ঞান হারালো সে। ধরাস করে মাটিতে পড়বার আগেই ওকে ধরে আস্তে করে শুইয়ে দিল রানা গিয়ানের পাশে। পকেট থেকে বের করে নিল রিভলভার। অধ্যায় 4। উফ, বড্ড জবার মার মেরেছেন স্যার। আমার মাথা হলে ফেটে একেবারে চৌচির হয়ে যেত। এদের মাথাও খুব শক্ত স্যার, একেবারে ঝুনু নারিকেল। খেলনা পিস্তল হাতে এগিয়ে এলো গিল্টি মিয়া। আসল পিস্তল ছোবে না বলে বিসিআই গান স্পেশালিস্টকে অনেক তেল মেরে ওর জন্যে এই পিস্তল তৈরি করিয়ে দিয়েছে রানা। ভায়োলেন্স মোটেই পছন্দ করে না গিল্টি মিয়া। তাছাড়া আসল পিস্তলের কড়া আওয়াজটা একেবারেই সহ্য হয় না ওর। তাই নিঃশব্দ এয়ারগানের ব্যবস্থা। গুলি আছে ঠিকই, 6টা গুলি ভরা যায় এতে। তবে সেগুলো সত্যিকার অর্থেই গুলি, অর্থাৎ কাচের মার্বেল। এটা পেয়ে খুশি মনে এতই প্র্যাকটিস করেছে যে এখন 30 ফুট দূর থেকে মাকড়সার ডিম ফাটিয়ে দিতে পারে গিল্টি মিয়া এক গুলিতে। পোয়াটেক ওজনের ঢিলের সমান এই গুলির আঘাত। নেহায়েত খারাপ নয়। সবচেয়ে আকর্ষণীয় এর চেহারাটা। বহু দুর্ধর্ষ লোকের পিলে চমকে দিয়েছে গিল্টি মিয়া এই পিস্তল দেখিয়ে। তুমি হঠাৎ কোত্থেকে হাজির হলে গিল্টি মিয়া? খুশিতে কেঁপে গেল রানার কণ্ঠস্বর। আচমকা এইভাবে উদ্ধার পেয়ে যাবে কল্পনাও করতে পারেনি সে। সে অনেক হিস্ট্রি স্যার। প্রথম গেলাম আলফ্রেডো হোটেলে। আচ্ছা ঠিক আছে গিল্টি মিয়া, পরে সব শুনব। দুজনকে বন্দি করে রেখেছে ওরা এই বাড়িতে, ওদের বের করে আনি আগে। গিল্টি মিয়াকে সাথে আসতে দেখে বলল, তুমি এখানেই থাকো। এরা কেউ সামান্য একটু নড়ে উঠলেই। ঠকাস। একগাল হাসল গিল্টি মিয়া। বুঝতে পেরেছি। দ্রুত নিঃশব্দ পায়ে ফিরে এলো রানা সিঁড়ির কাছে। কান পেতে শুনল হেঁটে বেড়াচ্ছে উড্ডি। সাবধানে নামতে শুরু করলো সে। একটু আওয়াজ হলেই সতর্ক হয়ে যাবে উড্ডি। কাঠের সিঁড়ি দিয়ে শব্দ না করে নামা বড় কঠিন। যতটা সম্ভব দেয়ালের গা ঘেঁষে নামছে রানা। প্রতিটা পদক্ষেপ ফেলার আগে চাপ দিয়ে দেখে নিচ্ছে। মাঝামাঝি নামতেই দেখতে পেল রানা ঘরের ভিতরটা। ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করছে উড্ডি। প্যান্টের 2 পকেটে 2 হাত পোড়া। বাঘের নজরে দেখছে বাতিস্তা আর ওস্তাদের দিকে। মৃদু হাসল রানা। আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে উড্ডির ওকে দেখে। আরও 2 পা নামল সে নিচে। তারপর রিভলভারটা ধরল তাক করে। গোলমাল করলে মারা পড়বে উড্ডি, শান্ত কণ্ঠে বলল রানা। গুলি খাওয়া বাঘের মতো লাফ দিল উড্ডি। পকেট থেকে হাত বের করে আনছিল, কিন্তু রানার হাতে নাক বোচা রিভলভারটা দেখেই জমে গেল বরফের মতো। ভীতি দেখা দিল ওর চোখে। দুফাক হয়ে গেল ঠোঁট। তোমাদের খেলা শেষ, এবার আমার পালা, বলল রানা নিচে নামতে নামতে। শুয়েছিল। ধড়াক করে উঠে বসল পাগলা ওস্তাদ। বিস্মিত দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত দেখল রানাকে। আরে, তুমি দেখছি দারুণ ক্যাপ্টেন হে। হারা গেম জিতে বসে আছো। কোন ইয়ারে পাশ করেছ? ধর্মরিয়ে উঠে বসল বাতিস্তা। অবাক চোখে চেয়ে রয়েছে রানার দিকে। উড্ডিকে একটু নড়ে উঠতে দেখেই দাঁড়িয়ে পড়ল রানা। খবরদার উড্ডি, মানুষ খুন করার অভ্যাস আমার আছে। এতটুকু ইতস্তত করব না গুলি করতে। স্থির হয়ে গেল উড্ডি। এক বিন্দু কাঁপল না রানার হাত। এক মুহূর্তের জন্যে সরল না ওর চোখ উড্ডির উপর থেকে। সোজা এসে দাঁড়ালো 5 হাত দূরে। ঘুরে দাঁড়াও, বলল রানা। উচিত শিক্ষা দেব আমি তোকে, বলল উড্ডি। ঘুরে দাঁড়াও। ধীরে ধীরে ঘুরল উড্ডি। রিভলভারটা উল্টো করে ধরে নিঃশব্দ পায়ে এগিয়ে এলো রানা। ঠাস করে আওয়াজ হলো রিভলভারের বাটের সাথে
উড্ডির খুলি ঠোকাঠুকিতে। ঘোত করে একটা শব্দ বেরোলো উড্ডির নাক দিয়ে। হুড়মুড় করে পড়ল চেয়ারের উপর। ওখান থেকে শটান মেঝেতে। জ্ঞান আছে কি নেই পরীক্ষা করে দেখবার প্রয়োজন বোধ করল না রানা। মাথার পিছনে রিভলভারের বাট পড়তেই হাতে যে ঝাঁকুনি অনুভব করা গেল তাতেই বুঝে নিয়েছে সে অন্তত 2 ঘন্টার জন্যে নিশ্চিন্ত হওয়া যায় এ ব্যাপারে। গুড, খুশি হয়ে উঠল ওস্তাদ। ওই ছেলে দুটোকে কাবু করলে কি করে? উড্ডি ছুরিটা বের করে নিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে কেটে দিল রানা ওস্তাদ আর বাতিস্তার বাঁধন। আমি কাবু করিনি, বলল রানা। বেরিয়েই দেখি আমার এক বন্ধু এসে হাজির। ওরই সাহায্যে কাবু করা গেছে ওদের। এই জায়গাটা চিনল কি করে আপনার বন্ধু? জিজ্ঞেস করল বাতিস্তা হাত ডলতে ডলতে। জানি না, শুনবো এখন সব। কেমন বোধ করছো? খুব বেশি জখম হওনি তো? আরে না, উত্তর দিল ওস্তাদ। বাতিস্তাকে চেনো না তুমি? বললে এক্ষুনি 800 মিটার স্প্রিন্ট দিয়ে আসবে একটা। স্পোর্টসম্যানকে কাবু করা কি এতই সহজ? তবে তুমি ঠিক সময় মতো এসে পৌঁছেছ। এই ছেলেটা ভালো না, স্পোর্টসম্যান স্পিরিট নেই। এর সাথে মিশো না তোমরা কোনো দিন। চলুন ওস্তাদ, ওই দুটোকে নিয়ে আসি এখানে। বলেই রওনা হলো রানা সিঁড়ির দিকে। 3টেকে এখানে বেঁধে রেখে বেশ কয়েকটা কাজ সারতে হবে আমাদের। 2 ঘন্টা পর টনক নড়বে সিলভিও পিয়েত্রোর। হন্যে হয়ে খুঁজতে শুরু করবে আমাদের। তার আগেই আমাদের কাজ গুছিয়ে নিয়ে কেটে পড়তে হবে। গিল্টি মিয়ার পাখির মতো শরীর আর হনুমানের সমান উচ্চতা দেখে হেসে ফেলল বাতিস্তা। রানাকে জিজ্ঞেস করল, ইনি আপনার উদ্ধারকারী বন্ধু? হেসো না বাতিস্তা। হঠাৎ রেগে গিয়ে ধমকে উঠল ওস্তাদ। মানুষের জন্মগত ত্রুটি নিয়ে হাসতে হয় না। ওর তো কোনো হাত নেই। নিশ্চয়ই ঈশ্বর ওকে অন্য কোনোভাবে ক্ষতিপূরণ করে দিয়েছে। সেখানে তুমি বা আমি ওর কাছে নস্যি। গন্ডোলায় লম্বা রশি পাওয়া গেল। গিয়ান আর পপিনের জ্ঞানহীন দেহ ধরাধরি করে নিয়ে এলো ওরা বাড়ির ভিতর। 3জনকে একসাথে বাঁধছে বাতিস্তা। ওস্তাদ পরীক্ষা করে দেখছে বাঁধন কোথাও আলগা রয়ে যাচ্ছে কিনা। চেয়ারে বসে গিল্টি মিয়ার দিকে ফিরল রানা। হিস্ট্রি রেখে খুব সংক্ষেপে রিপোর্ট দাও দেখি। রানা বলল, হাতে সময় নেই। নিরতিশয় হতাশ হলো গাল গল্পপ্রিয় গিল্টি মিয়া। ঘণ্টা 2-এর ম্যাটেরিয়াল রয়েছে ওর পেটে। 2 মিনিটে যদি সব বলে ফেলতে হয় তাহলে দারুণ লস। বেজার মুখে ঘাড়ের পিছনটা চুলকালো। সেই হোটেলে গিয়ে একটা চিঠি পেলুম, নকল অনিল চ্যাটার্জির লেখা। ভয়ানক বিপদ দেখে সে চলে গেছে জেনেভা। একটা হোটেলের নাম দিয়েছে। আপনাকে বলেছে যেন সেখানে দেখা করেন। ছবিটা দেখালুম কাউন্টারে। চিনতেই পারল না বেটা। বলল রানা। সারা ইউরোপে ঘোরদৌড় করাতে চেয়েছিল ওরা আমাকে। যাই হোক, খবরটা জেনে ফিরে এলে তুমি। কিন্তু এত তাড়াতাড়ি এলে কি করে? প্যাসেঞ্জারই পেলেনি, উঠেনি তো। যেটাতে গিয়েছি ওটারই ড্রাইভারকে বললাম আবার ফেরত নিয়ে চলো। ফিরে এসে মালপত্র রাখতে গিয়েছিলাম বাসায়। ও বাবা, 5 মিনিটও যায়নি, ঢুকলো 4-5 জন পেস্তলদারি। তাদের পিছু পিছু এলো দুপুরের সেই মেয়েটা, তার মতোই দেখতে, এক ভদ্রলোক। তুমি কি করলে? আমি তো আগেই নুকিয়ে পড়েছি একটা ওয়ার্ড্রোবের ভিতর। ওফ, কি বলবো স্যার। 10 মিনিট পরে দেখি নির্ভয়ে সুরসুর করে হেঁটে বেড়াচ্ছে আমার সারা গায়ে 8-10টা তেল চোট্টা, মানে আরশোলা। শিউরে উঠল গিল্টি মিয়া। ওগুলার কথা একবার ভাবতেই ভয়ে গেন্নায় আর একটু হলেই চিল্লিয়ে উঠতাম। এমন সময় ঘরে ঢুকলেন আপনি। সাবধান করবারও সময় পেলুম না। দেখলুম একটা ফুলদানির মধ্যে কি যেন চেড়ে দিলেন আপনি। ওটা কি তুমি সরিয়েছিলে ওখান থেকে? খুশিতে উজ্জ্বল হয়ে উঠল রানার মুখটা। তবে আর কে? একগাল হাসল গিল্টি মিয়া। কিছু মনে করবেন না স্যার, ওটার জন্যে আপনাকে এমন মার খেতে হবে জানলে আর স্পর্শ করতুম না। কিন্তু দরজার গায়ে কান পেতে আপনাদের কথা শুনতে গিয়ে দেখি
বারবার প্যাকেট প্যাকেট করছে একটা লোক। আমার মনে হলো ও জায়গাটা মোটেই নিরাপদ নয়, তাই তুলে নিলুম। তোমার কাছে আছে ওটা? নিশ্চয়ই। পকেট থেকে নীল প্যাকেটটা বের করে দিল রানাকে। আপনার জিনিস বলে আর খুলিনি ওটা, যেমন ছিল তেমনি আছে। ওয়েল ডান গিল্টি মিয়া। হাত বাড়িয়ে প্যাকেটটা নিল রানা। রানার প্রশংসায় একেবারে কৃতার্থ হয়ে গেল গিল্টি মিয়া। হাসি গিয়ে ঠেকল দুদিকের দুই কান পর্যন্ত। তারপর ডেরিয়ে রইলুম বাইরে। আপনাকে কোথাও নিয়ে চলেছে বুঝতে পেরে পিছু নিলুম। বহু কষ্টে হাজির হয়েছি এই ভুতুরে বাড়িতে। নৌকো একখানা চুরি করা সোজা, কিন্তু ওটাকে এ পর্যন্ত চালিয়ে নিয়ে আসা, ওরে বাপ! তারপরের ঘটনা তো নিজের চোখে দেখলেন। উঠে দাঁড়ালো রানা। বাঁধনগুলো পরীক্ষা শেষ করে প্যান্টের পিছনে হাত মুছল ওস্তাদ। সোজা হয়ে দাঁড়িয়ে ফিরল রানার দিকে। এবার কি? চলুন, আগে গন্ডোলায় উঠা যাক। গন্ডোলায় উঠে পড়ল সবাই। বৈঠা তুলে নিল বাতিস্তা। রওনা হয়ে গেল ওরা। খুব সংক্ষেপে যা যা ঘটেছে বলল রানা ওদের। তারপর ফিরল বাতিস্তার দিকে। জুলির হত্যাকারীকে জানতে পেরেছি আমি বাতিস্তা। কে? থেমে গেল বাতিস্তার হাতের বৈঠা। নির্যাতন করেছিল গিয়ান, কিন্তু ওকে খুন করেছে উড্ডি। আমি এখানেই নেমে যাব সিনর। গন্ডোলাটা বেঁকে গেল তীরের দিকে। দয়া করে বাধা দেবেন না আমাকে। না, বাধা দেওয়ার অধিকার আমার নেই। নৌকোটা তীরে ভিড়তেই উড্ডির রিভলভারটা এগিয়ে দিল রানা বাতিস্তার দিকে। ওটা দরকার হবে না সিনর। কোথায় আপনার সাথে দেখা করব? ব্যবহার করো আর না করো, রাখো এটার সাথে। জোর করে গুজে দিল রানা রিভলভারটা বাতিস্তার হাতে। আগামী 1.5 ঘন্টার মধ্যে ভ্যানিস ছেড়ে চলে যাচ্ছি আমি। পারলে ঘণ্টাখানেক পর ওস্তাদের বাসায় এসো একবার। অন্ধকারে মিলিয়ে গেল বাতিস্তার সুঠাম দীর্ঘ দেহ। বৈঠা তুলে নিল ওস্তাদ। ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার কি কাজ বললে না ক্যাপ্টেন? আর কিছু দূর গিয়ে আমরা দুজন নেমে যাব। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছব আমরা আপনার বাসায়। আজ রাতেই পালাতে হবে আমাদের। মোটর বোটের ব্যবস্থা করা কি সম্ভব এত রাতে? ব্যবস্থা হয়ে বসে আছে। সুন্দর একটা বোট ঠিক করেছি তোমার জন্যে। এক কথায় রাজি হয়ে গেছে ছেলেটা, আমারই শাগরেদ। তাহলে আপনার আপাতত আর কোনো কাজ নেই ওস্তাদ। এইখানেই নামবো আমরা। আপনি সোজা বাসায় ফিরে গিয়ে অপেক্ষা করুন, আমরা আসছি। তোমরা চলেছ কোথায়? বাসায়। ওখান থেকে কয়েকটা জরুরি ফোন সারতে হবে আমার। 1 ঘন্টার বেশি দেরি হবে না। ঘ্যাস করে তীরে ভিড়ল গন্ডোলা। গিয়ানের রিভলভারটা এগিয়ে দিল রানা ওস্তাদের দিকে। এটা সাথে রাখুন ওস্তাদ। আরে দূর! একগাল হাসল ওস্তাদ। পাগল নাকি তুমি? মানুষ খুন করতে পারবো না আমি। রেডি, অন ইয়োর মার্ক, গেট সেট বলে ঠাস করে শূন্যে ফাঁকা আওয়াজ করা পর্যন্ত আমার দৌড়। ও জিনিস আমার কোনো কাজে লাগবে না। নেমে পড়ল রানা। আপনাকে অনেক কষ্ট দিলাম ওস্তাদ। কষ্ট? বেশি ভদ্রতা দেখানো হচ্ছে না? এমন এক বক্সিং লাগাবো একেবারে খালের মাঝখানে গিয়ে পড়বে। কোন ইয়ারে পাশ করেছ? পাগলা ওস্তাদকে আর না ঘাটিয়ে এগুলো রানা ও গিল্টি মিয়া। মিনিট 5 দ্রুত হেঁটে বাসায় পৌঁছল ওরা। এখানে ফিরে এসেছে রানা নিরিবিলিতে আগামী প্ল্যান ঠিক করার জন্যে। খুবই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ওকে কয়েকটা ব্যাপারে। তার জন্যে দরকার এমন একটা নিরাপদ জায়গা যেখানে চিন্তার সূত্র ছিন্ন করবে না কেউ। এই বাড়িটাই এই মুহূর্তে ওর জন্যে সবচেয়ে নিরাপদ জায়গা। গিল্টি মিয়াকে 1 কাপ চা খাওয়াবার অনুরোধ করে জানালার সব কটা কার্টেন টেনে দিল রানা। টেবিল ল্যাম্পটা জেলে বসল গিয়ে টেবিলে। পকেট থেকে বের করল নীল প্যাকেটটা। নিজের অজান্তেই মৃদু হাসি ফুটে উঠল রানার ঠোঁটে। এরই জন্যে এত কিছু? এরই জন্যে হন্যে হয়ে খুঁজছিল ওরা অনিলকে? এরই জন্যে প্রাণ দিতে হলো জুলিমাজিনিকে? হয়তো এরই জন্যে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত হয়েছে অনিল। এরই জন্যে এত সব? কি আছে এর ভেতর?
এমন কিছু আছে যাতে নির্দোষ প্রমাণ করা যাবে অনিলকে? একটা সিগারেট ধরিয়ে নীল প্লাস্টিকের মোড়ক খুলল রানা। 3 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি চওড়া ছোট একটা নোটবুক। কাভারটা লাল। নোটবুকের গায়ে রবার ব্যান্ড দিয়ে আটকানো একটা চিঠি। ব্যান্ডটা খুলে চিঠির সম্ভাষণটা পড়ে অবাক হয়ে গেল রানা। ওকেই লেখা চিঠি। 3টে শিট উল্টে লেখকের নাম পড়ল রানা। অনিল লিখেছে। নোট বইটার পাতা উল্টালো রানা। প্রথম 2-3টি পৃষ্ঠায় কি যেন লেখা আছে দুর্বোধ্য কোডে। বাকি সব পৃষ্ঠা খালি। চেষ্টা করলেও যে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই কোড ভেঙে অর্থ উদ্ধার করতে পারবে এমন ভরসা পেল না রানা। কাজেই চিঠির প্রতি মনোনিবেশ করল সে। প্রিয় মাসুদ রানা, এই চিঠি যখন তোমার হাতে পৌঁছবে, যদি পৌঁছায়, তখন খুব সম্ভব আমি আর এই পৃথিবীতে নেই। একটা পোড়ো বাড়িতে ক্যাম্প খাটে শুয়ে লিখছি তোমাকে এই চিঠি। কাঁধে গুলি খেয়েছি, গুলিটা রয়ে গেছে ভিতরে। দিন দিন অবস্থা খারাপের দিকে চলেছে। ডাক্তারের সাহায্য নেওয়া যাচ্ছে না। ডাক্তার ডাকলেই ধরা পড়ে যাব। ধরা পড়া মানেই মৃত্যু। লাল নোট বইটায় ভারতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। লা কোসা নস্ট্রা ড্রাগস ডিপার্টমেন্ট থেকে চুরি করেছি ওটা আমি। টের পেয়ে গেছে এই ডিপার্টমেন্টের চিফ সিলভিও পিয়েত্রো। লেগে গেছে আমার পিছনে। আমি জানি এই ভয়ঙ্কর লোকটার হাত থেকে নিস্তার নেই আমার। আহত অবস্থায় কিছুতেই বেরুতে পারবো না ইটালি থেকে। রোম থেকে তেড়ে নিয়ে এসেছে এরা আমাকে ভ্যানিস পর্যন্ত। বুঝতে পারছি জাল গুটিয়ে আনছে এখন। ধরা পড়তে আমার আর বেশি দেরি নেই। শেষ চেষ্টা হিসেবে তোমার ওপর ভার দিয়ে যাচ্ছি আমি। যেমন করে পারো এই নোট বইটা পৌঁছে দেবে আমার চিফ শ্রী রঞ্জন চৌধুরীর হাতে। রানা, যেমন করে পারো। তারপর যদি সময় করতে পারো তাহলে আমার মাকে একটু আমার কথা বলো, সান্ত্বনা দিও। ওকে ধারণা দেয়া হয়েছে আমি দেশদ্রোহী, বিশ্বাসঘাতক। তুমি বলো আমি তা ছিলাম না। এই বইটা হাতাবার জন্যে আমাকে সেই রকমই ভান করতে হয়েছিল। মিশে যেতে হয়েছিল এদের সাথে। ব্যাপারটা জানেন শুধু আমার চিফ আর আমি। আর এখন জানলে তুমি। আর কাউকে জানানো হয়নি। কাউকে না। আর সবাই জানে আমি আনুগত্য বদলে ফেলেছি টাকার লোভে। গোপনীয়তা রক্ষা এতই জরুরি ছিল যে আমার মাকে পর্যন্ত ভুল ইঙ্গিত দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে। এটা দরকার ছিল। আমার নিরাপত্তার জন্যে প্রয়োজন ছিল এর। কারণ আমার দেশেও লোক আছে এদের। এই বইটার ব্যাপারে যাই করো সাদামাঠা কিছু করতে যেও না। ভারতীয় কনসুলেট বা এমবিসিতে যেও না। পোস্টে পাঠাবার চেষ্টা করো না। রঞ্জন চৌধুরীর হাতে দিতে হবে তোমার বইটা নিজ হাতে। আর কারো হাতে নয়। সর্বত্র এজেন্ট আছে এদের। ভয়ানক ক্ষমতাশালী এরা। কাউকে বিশ্বাস করো না। সিলভিও পিয়েত্রো যদি জানতে পারে তোমার কাছে রয়েছে নোট বইটা, তোমাকে নিশ্চিহ্ন করে দিতে দ্বিধা করবে না 1 সেকেন্ড। এদের আন্ডার এস্টিমেট করো না। দারুণ অসুবিধায় পড়বে তুমি ইটালি থেকে বাইরে বেরোতে গিয়ে। ইচ্ছে করলে সব পথ বন্ধ করে দিতে পারে সিলভিও। ইউরোপের কোথাও তুমি নিরাপদ নও। ইংল্যান্ড অপেক্ষাকৃত নিরাপদ, কিন্তু সেখান পর্যন্ত ধাওয়া করতে পারে এরা। যতক্ষণ পর্যন্ত না এটা আমার চিফের হাতে তুলে দাও, ততক্ষণ পর্যন্ত কোথাও তোমার নিরাপত্তার নিশ্চয়তা নেই। সবসময় মনে রাখবে সারা ইউরোপে ওদের লোক আছে। প্রত্যেক দেশে রয়েছে নেটওয়ার্ক। জমের মতো ভয় করে এদের সবাই। বহু সরকারি কর্মচারী কাজ করছে এদের হয়ে। পুলিশ, কাস্টমস, এমনকি আর্মিতে পর্যন্ত আছে এদের লোক। এয়ারপোর্টে লোক আছে, হোটেলে লোক আছে, সবখানে। এমনকি প্রয়োজন হলে পেট্রোল পাম্পওয়ালাদের নির্দেশ দেওয়া হবে তোমার গাড়ি অকেজো করে দেওয়ার জন্যে। হুকুম পেলে প্লেন পর্যন্ত ক্র্যাশ করা হবে। গ্রেফতার করা হবে তোমাকে ট্রেন থেকে যে কোনো একটা আজে বাজে ছুতোয়। সহজে নিস্তার নেই তোমার। আমার একমাত্র ভরসা সহজ লোক নও তুমি। তোমাকে এত কথা বলার উদ্দেশ্য ভয় দেখানো নয়, সাবধান করে দেয়া। খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে তোমাকে। ভুলেও আন্ডার এস্টিমেট করবে না এদের।
তোমার উপর এই বিপজ্জনক গুরুদায়িত্ব চাপাতে হচ্ছে বলে আমি খুবই দুঃখিত, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। নিজের কথা ততটা ভাবছি না যতটা ভাবছি দেশের কথা। আমার দেশের স্বার্থে তোমার ব্যক্তিগত নিরাপত্তার কথাটাও ভাবছি না। এটাকে স্বার্থপরতা বলা যায়। দুর্বল অক্ষমের এই স্বার্থপরতাটুকু ক্ষমা করে দিও। আমার পক্ষে সম্ভব হলে আমি নিজেই করতাম কাজটা। ডাক না আসা পর্যন্ত আনন্দে থাকো, এই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। অনিলচন্দ্র চট্টোপাধ্যায়। চিঠিটা অন্যমনস্কভাবে ভাঁজ করে বুক পকেটে রেখে দিল রানা। দ্রুত চিন্তা চলছে ওর মনের মধ্যে। ঘড়ি দেখল, ঘণ্টাখানেক পর উর্জি কী করছে ভেবে ব্যস্ত হয়ে উঠবে সিলভিও। তার আগেই ব্যবস্থা করতে হবে যা করার। এখনই সব কিছু ওরা জেনে ফেলেছে কিনা কে জানে। যত দ্রুত সম্ভব এদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যেতে হবে ভ্যানিস থেকে। চায়ের কাপ হাতে করে ঢুকলো গিল্টি মিয়া। সংক্ষেপে বলল রানা সব ব্যাপার। শুনে ভ্রু কুঁচকে গেল গিল্টি মিয়ার। চায়ের কাপ শেষ করে দুটো টান দিয়ে অ্যাস্ট্রেতে ফেলে দিল রানা সিগারেটটা। কানে তুলে নিল টেলিফোন রিসিভার। ডায়াল করল লিডো এয়ারপোর্টে। এয়ার ট্যাক্সি চালক ম্যাথিসের সাথে বেশ খাতির হয়ে গিয়েছিল ওর লিডো থেকে দুপুরে পড়ুয়া যাওয়ার পথে। ওকেই চাইল রানা। আপনি একটু ধরুন। আচ্ছা, হ্যালো, কে বলছেন আপনি? বলুন মাসুদ রানা, জরুরি দরকার। কয়েক সেকেন্ড বিরতি, তারপর সেই একই কণ্ঠস্বর ভেসে এলো। দুঃখিত, সিনর মেথিস এখানে নেই। কোথায় আছে? আমি ঠিক জানি না সিনর, ওর তো এই সময় থাকার কথা। যাই হোক, আমার একটা এয়ার ট্যাক্সি দরকার এক্ষুনি, লিডো টু প্যারিস। চার্টার করতে চাই। ব্যবস্থা হয়ে যাবে? দাঁড়ান, একটু দেখে বলছি। অসহিষ্ণুভাবে অপেক্ষা করল রানা আধ মিনিট। খড়খড় আওয়াজ হলো, ভেসে এলো কণ্ঠস্বর। আমি দুঃখিত, আগামীকাল দুপুরের আগে কোনো প্রাইভেট চার্টার প্লেনের ব্যবস্থা করা যাবে না সিনর। খরচ যাই হোক, কিছু এসে যায় না। আজ রাতেই আমার প্যারিস যাওয়া দরকার। সেটা সম্ভব নয় সিনর, কাল দুপুরের আগে হবে না। এয়ারপোর্ট ম্যানেজারের কানেকশন দিন, তার সাথে কথা বলতে চাই আমি। উনি বাসায় চলে গেছেন সিনর, একঘেয়ে কণ্ঠে বলল লোকটা। বাসার নাম্বারটা দিন। হাল ছাড়ল না রানা। বাসার নাম্বার আমার জানা নেই সিনর, দুঃখিত। ভ্রুজোড়া কুঁচকে গেছে রানার। তীক্ষ্ণ হয়ে উঠেছে চোখের দৃষ্টি। পরিষ্কার বুঝতে পারল ব্যাপারটা। কোনো রকম সহযোগিতা আশা করা যায় না এখান থেকে। অনর্থক সময় নষ্ট হবে, লাভ হবে না চেষ্টা করে। সত্যিই প্লেন নেই, নাকি ইতিমধ্যেই কাজে নেমে গেছে সিলভিও? এতই দ্রুত? এখন একমাত্র ভরসা পাগলা ওস্তাদ। রিসিভারটা নামিয়ে রেখে গিল্টি মিয়ার দিকে ফিরল রানা। প্লেন চার্টার করা গেল না, তুমি বরং থেকে যাও গিল্টি মিয়া। এদিকের অবস্থাটা শান্ত দেখলে কাল পরশু আলিটালিয়ার একটা টিকিট কেটে পৌঁছে দেবে তোমাকে বাতিস্তা লিডো এয়ারপোর্টে। আর আপনি? শান্ত গলায় প্রশ্ন করল গিল্টি মিয়া। আমি মোটরবোটে করে চলে যাব ভ্যানিস থেকে, ওদের চোখে ধুলো দিয়ে। ট্রেনে বা গাড়িতে যাওয়া মোটেই নিরাপদ নয়। এয়ার ট্যাক্সি চার্টার করা যাচ্ছে না। বোটে করে যতটা যাওয়া যায় গিয়ে তারপর ধরবো হাঁটা পথ। সে তো খুব ভালো কথা, আমাকে সাথে নিতে অসুবিধা কি? খুবই কষ্ট হবে, তাছাড়া বিপদও আছে এই লম্বা জার্নিতে। প্রতিপক্ষ খুবই শক্তিশালী, যাতে এদেশ থেকে বেরুতে না পারি সে চেষ্টার কোনো রকম ত্রুটি করবে না। সর্বশক্তি নিয়োগ করবে ঠেকাবার জন্যে। কাজেই ওরা আপনাকে তেড়ে ধরে খুন করুক, আর এদিকে আমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে গোপে তা দিয়ে বসে থাকি নিশ্চিন্ত, নির্জঞ্জাট। সেটি হচ্ছে না। আমিও যাচ্ছি আপনার সাথে। বেশি গ্যাঞ্জাম করলে নুকিয়ে পিছু নেব বলে রাখছি আগে থেকে। গিল্টি মিয়ার চোখ পাকানো দেখে হেসে ফেলল রানা। ঠিক আছে, যদি যেতে চাও তৈরি হয়ে নাও 5 মিনিটের মধ্যে। জামা কাপড় এতেই চলবে, শুধু দুটো রাক্সেকে 5-7 দিন টেকার মতো খাবার ভরে নাও। বাইনোকুলারটা নিতে ভুল করো না।
1 বোতল ব্রান্ডিও নিও। যাও, কুইক। 2 মিনিট স্যার, আসছি। মালপত্রগুলো? ওগুলো থাকবে, এর ব্যবস্থা করা যাবে পরে। ভালো কথা, তোমার ঘরে টেবিলের ড্রয়ারে গোটা কয়েক ম্যাপ দেখেছিলাম, ওগুলো নিয়ে নিও সাথে, কাজে লাগবে। ঠিক আছে। দ্রুত পায়ে বেরিয়ে গেল গিল্টি মিয়া। লম্বা জার্নির উপযোগী কাপড় পরে নিল রানা। প্যান্টের একটা গুপ্ত পকেটে রাখল নোট বইটা, নীল প্লাস্টিক মুড়ে। অনিলের সততায় আর কোনো সন্দেহের অবকাশ নেই। যথাসাধ্য সাহায্য করবে সে ওকে। সবচেয়ে বড় কথা, এখন অনিলেরই খাতিরে ভ্যানিস থেকে ওদের মনোযোগ অন্যত্র সরানো দরকার। কাজেই একেবারে হাওয়া হয়ে গেলে চলবে না। পিছু ধাওয়া করবার জন্যে কিছু কিছু সূত্র রেখে যেতে হবে পিছনে। এখন প্রথম কাজ সারাগাত হোটেল থেকে ওর পিস্তল আর টাকা নেয়া। তারপর সোজা ওস্তাদ স্টেফানো মন্টিনির বাসা। মোটর বোটটা একবার ছাড়তে পারলে আর ওকে পায় কে? ঠেলা দিতে খুলে গেল দরজা। থমকে দাঁড়ালো রানা চৌকাঠের উপর। সারাটা মেঝে লাল হয়ে আছে তাজা রক্ত লেগে। সারা ঘর লণ্ডভণ্ড। কোসা নস্ট্রা, ভয়ঙ্কর মাফিয়ার আরেক নাম কোসা নস্ট্রা। বিদ্যুৎ গতি এদের কাজে। হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে ওস্তাদ রক্তাক্ত মেঝের উপর। ফাঁক হয়ে আছে গলাটা বিকট ভঙ্গিতে। জবাই করা হয়েছে পাগলা ওস্তাদকে। অধ্যায় 5। কিছুই করতে পারলাম না সিনোর। অবিরাম কাঁদছে বাতিস্তা, ফোপাচ্ছে, দরদর করে জল করাচ্ছে দু চোখ বেয়ে। ওরা প্রতিশোধ নিয়ে গেছে উড্ডির মৃত্যুর। আমি যখন এসে পৌঁছলাম তখন সব শেষ। আক্ষেপ করে কোনো লাভ নেই বাতিস্তা। ওর কাঁধের ওপর হাত রাখল রানা। আমাদের করবার কিছুই ছিল না, এখনও নেই। তুমি বাসায় চলে যাও। কি করতে হবে পরে একসময় জানাবো আমি তোমাকে। আর আপনি আপনি কি করবেন এখন? এখনও ঠিক করতে পারিনি কি করব। অনেকটা ভরসা করেছিলাম ওস্তাদের জোগাড় করা মোটর বোটের উপর। এখন কি করা যায় ভেবে বের করতে হবে আবার। বদলে নিতে হবে প্ল্যানটা। কেন? মোটর বোটের চাবি তো আমার সামনে ওস্তাদকে দিয়ে দিয়েছে সিনোর ম্যারিয়ানো। আপনাকে দেয়নি সেটা ওস্তাদ? না, হয়তো ভুলে গেছে। তাহলে নিশ্চয়ই ওটা ওর পকেটে আছে। বলতে বলতে ঘরে ঢুকে পড়ল বাতিস্তা। জ্যাকেটের ভিতরের পকেট থেকে বের করে আনলো 2টো চাবি পরানো একটা সুদৃশ্য রিং। ফিরে এসে রানার হাতে দিল ওটা। চলুন, আমি চিনি বোটটা, দেখিয়ে দিচ্ছি আপনাকে। ভেরি গুড, বলল রানা। তাহলে আর প্ল্যান বদলানোর কোনো দরকার নেই। চলো, পথে বুঝিয়ে দিচ্ছি তোমাকে তোমার পরবর্তী কাজটা। 10 মিনিট অনর্গল কথা বলল রানা। চুপচাপ শুনল বাতিস্তা হাঁটতে হাঁটতে। সব শুনে বাতিস্তা বলল, কাজটা আপনার জন্যে খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। কিন্তু এছাড়া ভ্যানিস থেকে ওদের নজর অন্যদিকে ফেরাবার আর কোনো উপায় নেই। তা ঠিক, চিন্তিত মুখে বলল বাতিস্তা। কিন্তু আমাকে সাথে নিলে আপনার অনেক সুবিধে হতো। হতো, কিন্তু তুমি ভ্যানিসে থেকে যে উপকার করতে পারবে আমার সাথে গেলে সেটা পারবে না। মাথা ঝাঁকালো বাতিস্তা। বুঝতে পেরেছে। ঠিক আছে, অনুকূল পরিবেশ দেখলেই প্লেনে তুলে দেব আমি ওকে। আঙ্গুল তুলে দেখালো বাতিস্তা বোটটা। খুশি হয়ে উঠল রানা মনে মনে। ঝকঝকে চেহারার একটা 32 ফুট লম্বা কেবিন ক্রুসেট। রানা জানে খুবই শক্তিশালী ইঞ্জিন থাকে এসব কেবিন ক্রুসেটে। ট্যাঙ্ক দুটো এখন ভরা থাকলেই হয়। যা ভয় পেয়েছিল তাই। একটা ট্যাঙ্ক একেবারে খালি, অপরটায় অর্ধেক আছে তেল। কোনো চিন্তা নেই, বলল বাতিস্তা। একটু এগুলেই মোটর বোটের ডিজেল পাম্প। চলুন, তেল ভরা হলে নেমে যাব আমি। তেলের কথা শুনেই চোখ কপালে তুলল পাম্পওয়ালা। এত রাতে ডিজেল দেয়া যাবে না, পাম্প বন্ধ। ডবল পয়সা দেব। একটু কষ্ট করতেই হবে আমাদের জন্যে সিনর, আমাদের খুবই জরুরি দরকার।
পকেট থেকে বেশ কয়েকটা 5,000 লিরার নোট বের করে লোকটার নাকের সামনে দিয়ে ঘুরিয়ে আনলো রানা। লোভে চকচক করে উঠল লোকটার চোখজোড়া টাকা দেখে, কিন্তু নিভে গেল আলোটা খুব অল্পক্ষণেই। মাথা নাড়ল সে। আমি খুবই দুঃখিত সিনর, আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশি হতাম, কিন্তু আসলে তেলই নেই আমার কাছে। আগামীকাল নতুন কনসাইনমেন্ট আসবে, তখন আপনাকে তেল দিতে কোনো অসুবিধেই থাকবে না আর। রানা বুঝল মিথ্যে কথা বলছে লোকটা। পাম্পটা 10 সেকেন্ড পরীক্ষা করেই বুঝতে পারল ডিজেলের অভাব নেই ট্যাঙ্কে। মৃদু ইশারা করলো বাতিস্তাকে। এক লাফে লোকটার পিছনে চলে এলো বাতিস্তা। পিছন থেকে পেঁচিয়ে ধরল গলা। খবরদার! লোকটার কানের কাছে ফিস ফিস করে বলল বাতিস্তা। টু শব্দ করলে মোটকে দেব ঘাড়। লোকটার পকেট থেকে চাবি নিয়ে পাম্প চালু করল রানা। ট্যাঙ্ক দুটো পুরো ভরে নিয়ে এসে দাঁড়ালো লোকটার সামনে। ফেরত দিল চাবি। 4-5টা 5,000 লিরার নোট ঢুকিয়ে দিল লোকটার বুক পকেটে। হাসল। মিথ্যে কথা কেন বলছিলে? কোনো উত্তর নেই। গোজ হয়ে দাঁড়িয়ে রয়েছে লোকটা, নাক মুখ কুঁচকে। আশঙ্কা করছে এই বুঝি ধাই করে ঘুষি পড়বে ওর নাকের উপর। মারল না রানা। আরও 2টো নোট গুজে দিল ওর পকেটে। পিস্তল বের করল। একে ছেড়ে দিয়ে বাসায় চলে যাও তুমি, বাতিস্তাকে বলল রানা। কোথায় কোথায় খোঁজ নিতে হবে তা তো জানাই আছে তোমার। লাইন পরিষ্কার দেখলে বাকি কাজটুকু সেরে ফেলবে। গুড বাই। লোকটাকে ছেড়ে দিয়ে পিছিয়ে যাচ্ছে বাতিস্তা 1 পা 2 পা করে। বেশ কিছু দূর সরে যেতেই উঠে পড়ল রানা মোটর বোটে। পিস্তলটা পকেটে পুরে বলল, নেমো খারামি করো না, ফলটা তোমার জন্যেই খারাপ হবে। ছোট্ট একটা গর্জন করেই চালু হয়ে গেল ইঞ্জিন। ধীরে ধীরে এগুলো বোটটা। আরেকটু গেলে পড়বে বড় খালে, তারপর বাড়বে স্পিড। চিউগিয়ার দিকে যাবে প্রথমে, সোজা দক্ষিণে, তারপর পো নদী বেয়ে চলে যাবে মিলানো পর্যন্ত। সেখান থেকে চেষ্টা করবে প্লেন ধরার। রানা আশা করেছিল ট্রেন, প্লেন, বাস বা গাড়িতে করে যাতে ও ভ্যানিস থেকে বেরোতে না পারে সেই ব্যবস্থা করেই সন্তুষ্ট হবে সিলভিও। ও যে এত অল্প সময়ে বোট সংগ্রহ করে ফেলতে পারবে সেটা কল্পনাও করতে পারবে না। কিন্তু পাম্পওয়ালার ব্যবহার দেখে ভিতরে ভিতরে চমকে গেছে ও। প্রথমে এয়ারপোর্টের অসহযোগিতা, তারপর এই ডিজেল অসহযোগ। না, দৈব সংযোগ হতেই পারে না। অত্যন্ত ক্ষমতাশালী কোনো ব্যক্তির আদেশ আছে এদের উপর। রানার নাম ও চেহারার বর্ণনা দেয়া আছে এদের কাছে। রানা কিভাবে ভ্যানিস থেকে বেরিয়েছে সে খবর সিলভিওর কানে পৌঁছতে দেরি হবে না। কাজেই মিনিটে মিনিটে প্ল্যান পরিবর্তনের প্রয়োজন হতে পারে। গোড়াতেই গলদ রয়ে গেল, কিন্তু ডিজেল না ছিনিয়ে নিয়ে আর কোনো উপায় ছিল না ওর। হঠাৎ ধূপধাপ পায়ের শব্দে চমকে ডান দিকে ফিরল রানা ও গিল্টি মিয়া। গাপলা বেঁধে গেছে স্যার, বলল গিল্টি মিয়া। পুলিশ! 4 জন সিপাই এসে দাঁড়িয়েছে পারে, সশস্ত্র। এই যে সিনর, চিৎকার করে উঠল ওদের একজন। মোটর বোট ভিড়াও তীরে। থামাতে বলছে স্যার, থামাবেন? জিজ্ঞেস করল গিল্টি মিয়া। দাঁড়াও দেখি। গতিটা একটু মন্থর করে দিয়ে উঠে দাঁড়ালো রানা। পাড়ে দাঁড়ানো সিপাইগুলোর কাছাকাছি এসে গেছে ওরা এখন। চেঁচিয়ে জিজ্ঞেস করল রানা, কি ব্যাপার, কি হয়েছে? থামাও বোট, পাড়ে নিয়ে এসো। বোটের সাথে হাঁটতে শুরু করেছে ওরা। কেন, কি হয়েছে? জিজ্ঞেস করল রানা। বড় খালের একেবারে কাছে চলে এসেছে ওরা। কি হয়েছে ভালো করেই জানা আছে তোমার, ধমকে উঠল একজন পার থেকে। পাম্প থেকে ডিজেল চুরি করেছ তোমরা এক্ষুনি, থামাও বোট। সবই বুঝল রানা। এখন বোট থামানো মানে থানায় ধরে নিয়ে যাওয়া। তারপর চলবে প্রশ্নের পর প্রশ্ন, কৈফিয়তের পর কৈফিয়ত। ওস্তাদের খুনের সাথে ব্যাপারটা জড়িয়ে ফেললে তো আর কথাই নেই। অন্তত 10 দিনের জন্যে আটকে যাবে সে ভ্যানিসে। কি হলো, থামাচ্ছ না? রেগে উঠল একজন কর্কশ কণ্ঠধারী। একটু তাড়া আছে দাদা, বলল রানা।
আরেকদিন গল্প করা যাবে। আজ আসি। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।